সৈয়দা রিজওয়ানা হাসান এবং খলিলুর রহমান এই দুজন মিলে জামাতকে হারিয়ে দিয়েছে। এই যে কাজী সেও বলতে পারে না যে আমি কেন কাজী হলাম, আর যে পাজি হয়ে যাচ্ছে সেও বলে না যে আমাকে কেন লোকজন পাজি বলছে। জামাত লোক ভালো, হয়তো তোমাদের জন্য একটা ভালো হিজাবের ব্যবস্থা করবে আধুনিক। যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান না আসতেন ক্ষমতায়, তাহলে যে অবস্থায় ছিল বাংলাদেশের জামাতের কোনো অস্তিত্ব থাকতো না, নামটা থাকতো না। সে তো সুন্দরভাবে কথা বলছে, আমাকে বেশি ঘাটাঘাটি করবেন না, করলে একেবারে অনেকের কিন্তু অন্তর্বাস পর্যন্ত থাকবে না, জাঙ্গিয়া পর্যন্ত তিনি খুলে দেবেন আর কি। ফলে এই 17 মাসে আসলে শান্ত অনেক কিছু হয়েছে। জামাতের দ্বিতীয় জন্ম দিয়েছে বিএনপি। শুধু তারা জন্ম দেয়নি, তাদেরকে লালন করেছে, পালন করেছে, তাদেরকে জামা দিয়েছে, কাপড় দিয়েছে, বৃত্ত দিয়েছে, বেসন দিয়েছে, এমপি বানিয়েছে, মন্ত্রী বানিয়েছে, রাজনৈতিকভাবে শক্তিমত্তা দিয়েছে। সব কিছু দেওয়ার পরে এখন মানে তারা আঙ্গুল উঁচিয়ে বিএনপির সাথে কথা বলছে, যেটিকে গোলাম পারোয়ারের ভাষায় বলা হয় পাঙ্গা নেওয়া। নাসিরুদ্দিন পাটোয়ারি যেভাবে মির্জা আব্বাসের জীবন তছনছ করে দিয়েছিল নির্বাচনের সময়, যদি নির্বাচন আর 15 দিন থাকতো, নাসিরুদ্দিন পাটোয়ারির যন্ত্রণায় মির্জা আব্বাস গলায় দড়ি দিয়ে মরতেন। আপনি গেলেন ঢাকা মেডিকেল কলেজে, গিয়ে বললেন দালাল মুক্ত মেডিকেল কলেজ করব। প্রথমত দেখতে হবে দালাল সবচেয়ে বেশি আছে কোন জায়গায়। আপনাকে ধারণা দালাল বেশি আছে ঢাকা মেডিকেলে? ঢাকা শহরের সবচেয়ে বেশি দালাল কোন হাসপাতালে আছে, এটা যদি আপনি দেখতে চান তাহলে আপনি পাবেন কোথায় জানেন? পঙ্গু হাসপাতালে। 24-এর গণঅভ্যুত্থানে একটা বিশাল সম্ভাবনা তৈরি হয়েছিল। এখানে যারা তরুণ, আমি প্রথম থেকে বলেছিলাম যে এই তরুণরা কম্পারেটিভলি অন্য তরুণদের তুলনায় অনেস্ট ছিল, তারপরে তারা মেধাবী ছিল, তারা সাহসী ছিল। এবং আমি, তুষার ভাই, আমরা সবাই আছে, আমরা কিন্তু শেখ হাসিনার মানে ফ্যাসিস্ট রেজিমে ভীষণ রকম নির্যাতিত হয়েছি। ফলে যখন তারা এলো, বিশ্বাস করেন অবাক বিষয়ে আমি এই ছেলেগুলোর দিকে তাকিয়ে থাকতাম। আমি মনে প্রাণে চাইতাম যে এরা ভালো করুক, কিন্তু সর্বনাশ হলো যে এদের সাথে এমন সব টাউট বাটপার এদের মাথার উপর এসে বসে পড়েছে, যারা বাংলাদেশের স্বীকৃত না, ইন্টারন্যাশনালি স্বীকৃত টাউট এবং বাটপার। এনসিপি সেই অবস্থান তৈরি করতে পারে নাই, কেননা শুরু থেকেই তাদের কাজের মধ্যে এবং কথার মধ্যে বৈপরীত্য ছিল, কথা এবং কাজে মিল ছিল না, এবং তাদের নেতাদের মধ্যে পতিত ফ্যাসিস্টের যে চরিত্র সেটা প্রকাশিত হয়েছিল। তারা অন্যের মত প্রকাশকে বন্ধ করতে চাইছিলেন। তারা জুতা পিটা, গলায় জুতার মালা ঝোলানো, মানুষকে গালিগালাজ করা, বড়দেরকে অপমান করা, বয়োজ্যেষ্ঠদেরকে এক ধরনের হেয় করে কথাবার্তা বলা, এই সব থেকে শুরু করে নিজের হাতে আইন তুলে নেওয়া, চাঁদার নামে বা ডোনেশনের নামে চাঁদা আদায় করা, এরকম নানান কিছু তারা করছিলেন। তারপরে নানান ধরনের মবকে মুচলেকা দিয়ে বা বিভিন্নভাবে থানা থেকে ছাড়িয়ে আনা, এইসব কর্মকাণ্ড দেখে মানুষ ধারণা করেছে। আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। শুরুতেই তাদের সাথে পরিচয় করে দিতে চাই। আমার সাথে রয়েছেন গোলাম মাওলা রনি, রাজনৈতিক বিশ্লেষক, এবং আমার সাথে রয়েছেন আব্দুল নূর তুষার, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জনাব গোলাম মাওলা রনি, আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তিটি হয়েছে বাংলাদেশের, এই বাণিজ্য চুক্তি করার আগে এ বিষয়ে দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাত থেকে সম্মতি আসার কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে এরকম একটা স্ট্যাটাস শেয়ার করেছেন যেখানে এই বিষয়টি উল্লেখ ছিল। অন্যদিকে জামাতের আমির আজ তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বলেছে যে তারা চুক্তি সম্পর্কে কিছুই জানেন না। এখন এই বিষয়ে আপনি কাকে বিশ্বাস করবেন, জামাতের আমিরকে নাকি জনাব খলিলকে? না, প্রথমত জামাতের আমিরকে বিশ্বাস করা উচিত। তার দাড়ি আছে, টুপি আছে, চেহারা শুরুতে খলিল সাহেবের চেয়ে ভালো, ধর্মকর্ম করে, নামাজ কালাম পড়ে। আমাদের দেশে শতকরা 90% মুসলিম। তো অ্যাটলিস্ট এই রোজার মাসে কোনো অবস্থাতেই উনি পারবেন কিন্তু আমি পারবো না। আমি কোনো অবস্থাতেই জামাতের আমিরকে বাদ দিয়ে খলিলুর রহমান সাহেবকে বিশ্বাস করতে পারবো না। ফলে জামাতের আমির যেটা বলেছেন সত্য বলেছেন, এবং এটা কিয়ামত পর্যন্ত এই সত্যই থাকবে। ফলে খলিলুর রহমান সাহেব মিথ্যা কথা বলেছেন। উনি অযথাই জামাতের মতো একটা পুতু পবিত্র দল, এবং শফিকুর রহমান সাহেবের মতো একজন অলি আল্লাহ গাউস কুতুব প্রকৃতির মানুষ, যিনি অসংখ্য মানুষের শ্রদ্ধা ভালোবাসার বিমূর্ত প্রতীক। তিনি ফু দিলে অনেক মানুষের অন্তরে ঠান্ডা হয়ে যায়, এবং তিনি যদি কারোর সঙ্গে মুসাহেফা করেন, হ্যান্ডশেক করেন, কাউকে জড়িয়ে ধরেন, অনেক ছোট ছোট শিশু তাদেরকে চুম্বন করেন, ওখানে একটা রহমত বরকতের
যাতে মেলা বসে যায়। তো কাজী এরকম একজন জিন্দা ওলি, তিনি কি বিপদে পড়েছেন আপনি চিন্তা করেন। যে খলিলুর রহমান সাহেব এমনি একটা ঝামেলার মানুষ, উনি কোথা থেকে উড়ে আসছেন আমেরিকা থেকে এসে, কোথা থেকে এসে হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জুড়ে গেছেন। তারপরে আসলেন কি যেন হাই প্রোফাইল একটা কি অদ্ভুত একটা নাম নিয়ে, রোহিঙ্গা বিষয়ক শরণার্থী হাই রিপ্রেজেন্টেটিভ, এরকম কথা আমার বাপেও শুনে নাই, আমিও শুনি নাই। এবং তুষার ভাইয়ের আব্বা আছেন, খুব সিনিয়র মানুষ, আমার টকশো দেখেন, সম্ভবত তিনিও জীবনে কখনো শুনেন নাই। এই হাই রিপ্রেজেন্টেটিভ থেকে হঠাৎ হয়ে গেলেন মানে কি যেন নিরাপত্তা উপদেষ্টা। নিরাপত্তা উপদেষ্টা হয়ে এরপরে শেষে সেনাবাহিনীর সঙ্গে তার একেবারেই সম্পর্ক ভালো না, ডেইলি গুডু লাগায় ওখানে। এবং ওনার কারণেই দেখা গেল জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একটা ফেরেশতার মতো মানুষের সম্পর্ক নষ্ট হয়ে গেল। আবার উনি কোত্থেকে কীভাবে এই বিএনপির সাথে সংযোগ করে একেবারে এখানে পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেল। এখন উনি পুরো অনেক মানুষের চরিত্র হরণ করছেন। এর মাঝে আমরা আরেকটা জিনিস দেখলাম যে জামাত আসলে চুক্তির পরে কোনো বিরোধিতা করেনি, এমনটাই দেখেছি। এই বিষয়ে কিছু বলতে চান কিনা? জামাত বিরোধিতা করবে কেন? জামাত তো জানিই না। আপনি চুক্তি হওয়ার পরে, তো হওয়ার পরেও তো জামাত বলছে যে আমি তো কিছুই জানি না। তারা আগে সম্মতির বিষয়টি অস্বীকার করেছে। অস্বীকার তো করেছে, তার সঙ্গে সঙ্গে আপনি বোঝার চেষ্টা করেন শান্তা, জামাত একটা সত্যবাদী দল, গাউস কুতুব ওলি আল্লাহদের দল। তারা যেটা বলে সেটা আপনাকে বিশ্বাস করতে হবে। আর যদি বিশ্বাস না করেন আপনার শরীর আগুন ধরে যাবে। আপনি এখনো পর্যন্ত কারামত বুঝেন নাই যে জামাতের কারামতটা কি। তো সেই অর্থে তারা যে একটা রিপারকাশন দেখাবেন, প্রথমত হলো যে তারা তো বিশ্বাসই করতে পারেনি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো লোক এরকম দেশবিরোধী একটা চক্রান্ত করে একটা দেশের বিরুদ্ধে একটা চুক্তি করতে পারে। দুই নম্বর হলো যে তারা শুনছেন, এলোমেলো শুনছেন। শোনার পরে যেহেতু তারা সরকারের ওয়ান অফ দ্য মেজর পার্ট, খলিলুর রহমান সাহেবের সাথে তাদের সম্পর্ক হয়তো খারাপ ছিল বা রেজওয়ানার সঙ্গে তাদের সম্পর্ক খারাপ ছিল, কিন্তু ডক্টর ইউনূসের সঙ্গে তো তাদের সম্পর্ক ভালো ছিল। এবং 17 মাস ধরে মূলত সারা বাংলাদেশ চালিয়েছে জামাত, এটাই হলো বাস্তবতা। তো সেই বাস্তবতার মধ্যে আমিরে জামাত তিনি বলছেন যে তিনি এই চুক্তি সম্পর্কে কিছুই জানেন এবং রাজনৈতিক অঙ্গনের দুই বিশেষ ব্যক্তি দুই ধরনের কথা বলছেন। এটি আসলে এই যেমন এই খলিলুর রহমান এক ধরনের কথা বলছেন, জামাত আমিরের কথার সাথে যে মিলল না। না খলিলুর রহমান তো রাজনৈতিক ব্যক্তিত্ব না। ব্যক্তিগত কারণে কোনো মন্তব্য নাকি এটা আসলে কোনো চাপের কারণে তাদের এই ধরনের মন্তব্য আসতে পারে বলে মনে করছেন? না, এটা যেটা হচ্ছিল প্রথমত হলো আপনি কথা প্রথমে জিজ্ঞেস করেছেন যে জামাত সত্য কথা বলেছেন। আমি বিশ্বাস করি জামাত সত্য কথা বলেছে, খলিলুর রহমান সাহেব মিথ্যা কথা বলেছে। এজন্য জামাত খলিলুর রহমান সাহেবের গ্রেপ্তার দাবি করছে। এবং খলিলুর রহমান সাহেবের সঙ্গে সম্ভবত সৈয়দা রেজওয়ানা হাসান সেও জড়িত। এবং জামাত মনে করে যে সৈয়দা রেজওয়ানা হাসান এবং খলিলুর রহমান এই দুজনে মিলে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে জামাতকে ঠকিয়ে দিয়েছে। ফলে আজকে যেখানে জামাতের আমির হবেন বাংলাদেশের আমিরুল মুমিনিন এবং তিনি হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, আর তার চোখের সামনে জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হিসেবে হেঁটে বেড়াচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, এটা কি যে কষ্ট আপনারা বুঝতে পারবেন না। মমতাজের সেই গানের মতো বুকটা ফাইটটা যায় আর কি, এরকম অবস্থার মধ্যে তারা পড়ে গেছে। রনি, আমি আবারও আসবো আপনার কাছে। আব্দুল নূর তুষার, এই ব্যাপারে আপনার একটা মতামত জানতে চাই যে সৈয়দা রিজওয়ানা হাসান এবং খলিলুর রহমান এই দুজন মিলে জামাতকে হারিয়ে দিয়েছে, এই ধারণার সাথে আপনি কতটুকু একমত? আমি একমত নই। এই জন্য যে পরাজিত হবার পরে জামাত এই কথাটা বলছেন। যদি তাদের এই ধরনের কোনো কর্মকাণ্ড থাকতো তাহলে আরো আগেই এই প্রতিবাদ তাদের জানানো উচিত ছিল, ইলেকশনের আগেই। কেননা এটা তো 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে করা যায় না। এটা করতে গেলে একটা প্রক্রিয়া করে করতে হয়। তো সেই প্রক্রিয়ার যদি কোনো চিহ্ন তারা নির্বাচনের আগেই বুঝতে পেরে থাকেন, তাহলে নির্বাচনের পরে শুধুমাত্র 2 জন ব্যক্তিকে কেন তারা দায়ী করবেন? দায়ী করলে তারা সবাইকে দায়ী করতে হবে। বিশেষ করে এই দুজনের যিনি নিয়ন্ত্রক বা এই দুজনের যিনি বস, ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো দায়ী করতে হবে। কেননা তার সম্মতি ছাড়া কি শুধু 2 জন উপদেষ্টা নিজের ইচ্ছামতো নির্বাচনকে বিঘ্নিত করতে পারে? এটা কি আসলে বিশ্বাস্য? এটা তো বিশ্বাস্য নয়। তাই আমি মনে করি যে এই অভিযোগটা খানিকটা আবেগ নির্ভর এবং খানিকটা তাদের যারা সমর্থক তাদেরকে মানে এক ধরনের মানে জিয়ে রাখার জন্য, তাদের মধ্যে যে একটা নির্বাচনী জোশ একটা যে আছে সেটাকে টিকিয়ে রাখার জন্য
এটা একটা প্রক্রিয়া যে আমরা তো হারি না, আমাদেরকে হারিয়ে দিয়েছে। আচ্ছা, আর এই চুক্তির বিষয়ে যে তারা বলছেন যে জানতো না, কিন্তু খলিলুর রহমান বলেছেন যে সম্মতি দিয়েছে বড় দুইটি রাজনৈতিক দল। এই বিষয়ে কি বলবেন যে আসলে আমি সম্মতি দিলে কিভাবে সঠিক দিয়েছেন? মনে হচ্ছে মানে সম্মতি দিলে কিভাবে দিয়েছেন, লিখিত অথবা মৌখিক? তাদেরকে কিভাবে জানানো হয়েছিল? এটি কি তাদেরকে পাঠানো হয়েছিল এই চুক্তিটি পড়ে দেখার জন্য, নাকি মৌখিকভাবে বলা হয়েছিল যে আমরা একটা বাণিজ্য চুক্তি করব, আপনারা কি রাজি আছেন কিনা, বা আমরা কিন্তু চুক্তিটা করে ফেলছি? কিভাবে এই কমিউনিকেশনটা হয়েছিল এটা যদি খলিল সাহেব জানিয়ে দেন তাহলে তো আমরা জানতে পারি। ওইটা তো নন ডিসক্লোজারের মধ্যে নাই। নন ডিসক্লোজারের মধ্যে আছে যে চুক্তির কিছু কিছু ধারা অথবা প্রায় পুরোটা অথবা হোয়াটএভার, এটা প্রকাশ করা যাবে না। কিন্তু চুক্তিটি যে তাদেরকে পাঠানো হয়েছিল কিংবা হয় নাই, এটার প্রমাণ দিলে তো কোনো অসুবিধা নেই। অতএব খলিল সাহেব যদি এখন প্রমাণ করে দেন যে না, এই যে মেইলে পাঠিয়েছিলাম, অথবা এই যে কুরিয়ার দিয়ে তাদের কাছে দিয়েছিলাম, অথবা রেজিস্টার ডাকযোগে দিয়েছিলাম, অথবা তাদেরকে দাওয়াত আপনি দিয়ে। রাজনৈতিক বিশ্লেষক হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে আপনি কিভাবে দেখেন? যে প্রশ্নটি করছিলাম আমি তো গোলাম মোল্লা রনিকে, যে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে তিনি যে সঠিক ধরে নেব। বলছেন সম্মতি দিয়েছে, এটি কি আপনি কাকে বিশ্বাস করছেন? না, আমি একই প্রশ্ন। পররাষ্ট্রমন্ত্রীকে বিশ্বাস করব, কারণ উনি তো সরকার, সরকার হচ্ছে জনগণের প্রতিনিধি, উনি জনগণের প্রতিনিধি। তাহলে উনি বলেছেন যে ওনারা জানতেন। এখন একটা ব্যাপার রয়েছে, সেটি হচ্ছে জামাত ইসলাম আবার বলেছে যে খলিলুর রহমান সাহেব গুপ্ত বিএনপি ছিলেন। তাহলে উনি জানা মানেই বিএনপি জানা। আচ্ছা, তাহলে বিএনপি জানলো। আর যদি এমন হয়ে থাকে যে উনি ওই একই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে জামাতপন্থী যদি কেউ থাকেন, তার সঙ্গে ব্যাপারটা শেয়ার করেন, তাহলে জামাত জেনে গেল। যদি এইভাবে হয়ে থাকে তাহলে হতে পারে, তা না হলে অফিসিয়ালি বিএনপির সঙ্গে উনি কিভাবে শেয়ার করেছিলেন এবং বা ওনারা কিভাবে শেয়ার করেছিলেন এই চুক্তিটা, এবং জামাত ইসলামের সাথে কিভাবে করেছিলেন, এটাও ব্যাখ্যা করতে হবে। আরেকটি বিষয়ের প্রশ্ন ওঠে, সেটি হচ্ছে যে এই দুটি দলই কি প্রধান দল, এটা কিভাবে তারা নির্ধারণ করলেন? কেননা আমি যুক্তিটা একটু দিয়ে আপনাকে শেষ করে দিই। বিএনপিকে আমি প্রধান দল বলতে পারি, কারণ এর আগে সরকার পরিচালনা করেছে, অনেক আসন পেয়েছে, প্রধানমন্ত্রিত্ব ছিল তাদের দলের মধ্যে। কিন্তু জামাত ইসলাম তো এর আগে হাতে গোনা, মানে দুই হাতের আঙ্গুলে গোনা যায় পুরাটা, এরকম সিটও পায় নাই। দুইটা বাকি ছিল, তিনটা বাকি ছিল, তো দুই হাতের আঙ্গুলে গোনা যায় না, এরকম সিটও পায় নাই। তাদেরকে ওনারা কিভাবে প্রধান দল হিসেবে বিবেচনা করলেন? তাদেরকে কেন জানাবেন? কেন এনসিপি কে জানালেন না? কেন বাংলাদেশে যে আরো রাজনৈতিক দল আছে তাদেরকে জানালেন না? কাউকেই জানালেন না। ইসলামী আন্দোলনকে কেন জানালেন না? খেলাফত মজলিসকে কেন জানালেন না? মানে জামাত আর বিএনপি দুটি প্রধান দল, এই সিদ্ধান্তটা অন্তর্বর্তী সরকার কিভাবে নিয়েছিলেন? এই সিদ্ধান্তের ভিত্তি কি? জি, আমাদের কড়া আলাপে এসে আরো একজন অতিথি একই প্রশ্নই তুলেছিলেন আসলে, যে অন্যান্য রাজনৈতিক দলগুলো কেন তাদের সম্মতি নেওয়া হয়নি বা অসম্মতি নেওয়া হয়নি, সেটি কেন নেওয়া হয়নি। আবারও আসবো আপনার কাছে, আব্দুল তুষার। গোলাম মোল্লা রনি, আপনার কাছে আসতে চাই যে সাবেক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান এবং খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাদের বিচার দাবি করে আজ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জামাতে ইসলামী। সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান এক সাক্ষাৎকারে বলেছেন, যেটা নিয়ে খুব আলোচনা হচ্ছে, নারী অধিকার বিরোধী উগ্রবাদীদের মেইন স্ট্রিম হতে দেয়নি, এমন মন্তব্য করেছেন, যেটি নিয়ে বেশ চর্চা হচ্ছে। তার এই বক্তব্য কি প্রমাণ হয় যে জামাতকে ক্ষমতায় যেতে দেয়া হয়নি? এটাই কি বোঝায় আসলে? এটা জামাত তো আসলে সেটাই বুঝেছে। এর কারণ হলো, যখন মানুষ মানে কোনো কিছু হারায়, পরাজিত হয়, তখন তার ঈমান নষ্ট হয়ে যায়। গরু যদি হারায় যায়, তখন অনেক সময় দেখা যাচ্ছে, আমরা ছোটোকালে পড়েছি যে গরু হারানোর পরে অনেকে নিজের স্ত্রীকে মা বলে ডাকে। এখন জামাত যেখানে নিশ্চিতভাবে ছিল যে তারাই বিজয়ী হবে, তো সেখানে পরাজিত হওয়ার পরে তো এখন সন্দেহ তাদের সবার দিকে আসছে, সবার দিকে। তারা এমন কোনো মানুষ নেই এই মুহূর্তে যাদেরকে তারা সন্দেহের বাইরে রেখেছে। তো সেইখানে সৈয়দ রিজওয়ানা হাসান সম্ভবত আমাদের আব্দুল তুষার ভাইয়ের সমসাময়িক বন্ধু মানুষ আর কি, তো তার উচিত ছিল একটু সতর্ক হয়ে কথাবার্তা বলার, কেননা রাগের সময় কথা একটু নিয়ন্ত্রণে রাখতে হয়। তো সে হয়তো এইভাবে বুঝাতে চায়নি। সে যে জিনিসটা বুঝাতে চেয়েছে তা হলো যে ওই সময়টিতে মাজার ভাঙা হচ্ছিল, নারীর প্রতি সহিংসতা দেখানো হচ্ছিল, এবং বাংলাদেশে একটা উগ্রবাদ, এই উগ্রবাদ বলতে কেবল জামাত নয়, যেটাকে র্যাডিক্যাল ইসলাম বলা হয়, সেই র্যাডিক্যাল ইসলামের নামে প্রচণ্ড একটা উগ্রবাদ বাংলাদেশে চালু হয়ে গেছিল গত 17 মাসে। তো সেখানে রিজওয়ানা হাসানের নেতৃত্বে যে সকল উপদেষ্টা রয়েছেন, তারা নির্বাচনকে মিন না করে ওটাকে বোঝাতে চেয়েছেন যে ওই সময়টাতে যেভাবে মুসলিম উগ্রবাদটা বেড়ে যাচ্ছিল, নারীর প্রতি সহিংসতা বেড়ে যাচ্ছিল, মাজারগুলো যেভাবে ভাঙা হচ্ছিল, বাংলাদেশে একটা তালেবান রাষ্ট্র হয়ে যাচ্ছিল, ওই জায়গাটা তারা হতে দেননি।
আচ্ছা। এই কথাটাই আসলে তিনি বোঝাতে চাচ্ছেন বলে পরবর্তীতে তার বক্তব্যে আমি দেখলাম। কিন্তু জামাত যেটা বলছে যে না, আসলে সে ইন্ডিকেট আপনি যাদেরকে বলছেন জামাত করেছে, নিজের দিকে টেনে নিয়েছে বিষয়টা। রাইট, নিজের দিকে টেনে নিয়েছে। বিকজ জামাত এখানে আসলে আমাদের দেশে তো এখনো পর্যন্ত আমরা যারা পলিটিক্যাল অ্যানালিস্ট হয়েছি আমরা তো ঠিক ওইভাবে স্পষ্ট বলতে পারি না। তো এখন সৈয়দা রেজাউন হাসান যে কথা বলেছে যে ঠিক আছে, জামাত যদি এটা নিজের ঘাড়ে নিয়ে নেয় তাহলে জামাতকে বলতে হবে হ্যাঁ আমরাই মাজার ভেঙেছি, তারপর তাদেরকে বলতে হবে হ্যাঁ আমরাই নারীর প্রতি সহিংসতা করেছি, আমরাই নারীকে আব্রুর মধ্যে রাখার চেষ্টা করেছি। আমি তো এই নির্বাচনের 2 দিন আগেও এই টেলিভিশনে আপনাদের মতো যারা উপস্থাপন করে অনেক মেয়ের সঙ্গে কথা বলেছি, সবার মধ্যে টেনশন, বলে যে ভাইয়া কি হবে, আমাদেরকে কি হিজাব পড়তে হবে কিনা, আমরা কি চাকরি টাকরি করতে পারবো কিনা। তো আমাকে তাদেরকে আশ্বাস দিতে হয়েছে যে না বোন, কোনো অসুবিধা নেই, জামাত লোক ভালো, হয়তো তোমাদের জন্য একটা ভালো হিজাবের ব্যবস্থা করবে, আধুনিক আল্ট্রা মডার্ন হিজাব, যেখানে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো এইরকম অসংখ্য নারীর মধ্যে তারা যে ভীতি ছড়িয়ে দিয়েছিল, জামাত যদি এখন বলে যে হ্যাঁ আমরা ওটা করেছিলাম, তাহলে রেজওয়ানা হাসানের গ্রেপ্তার দাবি করা বা তার বিরুদ্ধে আন্দোলন করা, তাকে বিচারের আওতায় আনা, তাকে রিমান্ডে নেওয়া, এগুলো হতে পারে, জামাতের দাবি করতে পারে। একটা পলিটিক্যাল পার্টি সে তার যে কোনো দাবি সে করতে পারে। এখন সেই দাবিটি সরকার কতটা গ্রহণ করবে, জনগণ তার সঙ্গে কতটা সেই সামঞ্জস্য রক্ষা করে তাদেরকে সমর্থন জানাবে, তার উপরে সৈয়দা রেজাউনা হাসানের ভবিষ্যৎ এবং ভাগ্য নির্ভর করবে। এবং জামাত যদি জনগণকে, এটা মূল ব্যাপার হলো যে একটা সময় তো লেডি অফ দ্য ল্যাম্প, মানে লেডি অফ দ্য ল্যাম্প, একটা লেডি উইথ দ্য ল্যাম্প, লেডি উইথ দ্য ল্যাম্প, ফ্লোরেন্স নাইটিঙ্গেল, হ্যাঁ তাকে পুড়িয়ে মারা হয়েছিল না ডাইনি বলে, জোয়ান অফ দ্য আর্ককে, জোয়ান অফ আর্ককে পুড়িয়ে মারা হয়েছিল। এখন জামাত যদি সারা বাংলাদেশে জনমত তৈরি করতে পারে যে এই রেজওয়ানা হাসান এই খারাপ, সে পুরো ইসলামকে ক্ষতি করছে, সে জামাতকে ক্ষতি করেছে, সে জান্নাতের টিকিট যেগুলো আছে সমস্ত টিকিট কাউন্টারগুলো নষ্ট করে দিয়েছে, ফলে এই তার বিরুদ্ধে বিচার হওয়া উচিত, শরীয়তি বিচার হওয়া উচিত। এবং সেই বিচারে যদি তার ফাঁসি হয়, জনগণ যদি সমর্থন দেয়, অসুবিধাটা কি? আচ্ছা, এরকম ঘটনা তো বহু ঘটেছে, বহু দেশে ঘটেছে। জনগণের সমর্থন থেকে আসি আব্দুল নূর তুষার আপনার কাছে, যে এই যে অন্তর্বর্তী সরকার, তাদের তো আসলে জনগণের রায় যা হবে তার উপর ভিত্তি করে আসলে দায়িত্ব পালন করার কথা, যে জনগণের রায় সবার জন্য মেনে নেওয়ার ব্যবস্থা করা, সেটাই ছিল তাদের দায়িত্ব, বা সুষ্ঠু একটা নির্বাচন দেওয়া। তাহলে একটা গ্রুপকে যদি মেইন স্ট্রিমে আসতে না দেওয়ার কথা বলা হয়, তাহলে সেক্ষেত্রে কি কিছুটা পক্ষপাত আপনি দেখেন কিনা, যে কে মেইন স্ট্রিম হবে কে হবে না, সেটা আসলে নির্ধারণ করবে কি জনগণ, নাকি অন্তর্বর্তী সরকারও কিছুটা নিয়ন্ত্রণ করতে পারে? মেইন স্ট্রিম হওয়া না হওয়া এই পুরো ব্যাপারটা আসলে খুবই আপত্তিকর বক্তব্য। প্রথমত কে মেইন স্ট্রিম হবেন এবং হবেন না এটা জনগণ ঠিক করবে। মেইন স্ট্রিমে কেউ জোর করে আসতেও পারে না, আবার জোর করে কাউকে মেইন স্ট্রিম হওয়া থেকে বিরত রাখা যায় না। জামাত যেখানে ভুলটা করেছে সেটা হচ্ছে তারা বলেছে আমাদেরকে মেইন স্ট্রিম হতে দেয় নাই। ওনারা মেইন স্ট্রিম তো, সেই জন্যই তো ওনারা ইলেকশন করেছেন, এতগুলি সিট পেয়েছেন। নিজেদেরকে মেইন স্ট্রিম মনে না করাটা তো একটা হীনমন্যতা। ওনারা তো মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি, সেইভাবেই তো তারা নির্বাচনে এসেছেন, প্রধান বিরোধী দল পেয়েছেন। কিন্তু রিজওয়ানা হাসান যে জায়গাটিতে খুব আপত্তিকর কথা বলেছেন সেটি হচ্ছে তিনি বলার চেষ্টা করেছেন যে নারীর প্রতি যারা অসম্মান করে, তারপরে যারা ভ্যান্ডালিজম করে, মানে নানান ধরনের ধ্বংসযজ্ঞ চালায়, এদেরকে তারা মেইন স্ট্রিম হতে দেন নাই, উগ্রবাদীদেরকে তারা মেইন স্ট্রিম হতে দেন নাই। কিন্তু উগ্রবাদীদেরকে তৎপরতা তো করতে দিয়েছেন। তারা কি যে উগ্রবাদটি হয়েছে বাংলাদেশে, একজন দীপু দাসকে পুড়িয়ে মারা হয়েছে, একজন ছেলেকে ভাত খাইয়ে তারপরে তাকে পিটিয়ে মারা হয়েছে, তারপরে একাধিক বাড়িঘর লুটপাট করা হয়েছে যাদের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই, গণভবনের মধ্যে থাকা কর্মচারীদের বাড়ি লুট করা হয়েছে, 32 নম্বরের পাশে রাহুলের বাড়ি সহ একাধিক সাধারণ মানুষের বাড়ি লুটপাট করা হয়েছে। এদের সঙ্গে তো রাজনীতির কোনো সম্পর্ক নাই, তাই না? তাহলে এই জিনিসগুলিকে তারা বরং ইনডেমনিটি দিয়েছেন। এই লুটপাটগুলিরও বিচার হবে না, কিন্তু তখন সেটাকে তারা উগ্রবাদ মনে করেন। তখন তারা কিন্তু এটাকে উগ্রবাদও মনে করেন নাই, এটাকে ভ্যান্ডালিজমও মনে করেন নাই। যখন রাস্তাঘাটে মানুষকে অপমান করা হয়েছে, পেটানো হয়েছে, সেগুলিকেও তারা উগ্রবাদ মনে করেন না। তাহলে তিনি কাকে ঠেকিয়েছেন?
এবং যখন বললেন নারীর প্রতি অসম্মানজনক, ঢাকা শহরের বুকে নারীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মহাসমাবেশ হয়েছে, সেখানে এনসিপির বক্তারা গিয়ে বক্তৃতা দিয়েছেন, তারা তো সেই সমাবেশের বিরুদ্ধে একটা কথা বলেন নাই। তো তারা নারীকে অপমানিত হতে দিয়ে, মানুষকে পিটিয়ে মারা হতে দিয়ে, রাস্তাঘাটে মব হতে দিয়ে তারপর যদি বলেন আমরা এগুলোকে ঠেকিয়েছি, ব্যাপারটা এরকম যে ছোটবেলায় আমরা দেখতাম যে কৌতুক করেই বলা হতো আর কি, যে দুজন মারামারি করছে, একজনকে কেউ ধরেই রাখে নাই, তবুও সে বলে আমারে ছাইরা দে, আমারে ছাইরা দে, ছাইরা দিলে আমি মাইরা ফেলামো, মানে এটা ছিল ডায়লগ আর কি। হ্যাঁ, এই ভাষায় বলছে, তো তাকে কেউ ধরে রাখে নাই। ওনাদের অবস্থাটা ওই রকম যে আমরা কিন্তু ঠেকিয়েছি, আমরা উগ্রবাদ ঠেকিয়েছি। আসলে ওনারা উগ্রবাদিতা হতে দিয়েছেন, এবং উগ্রবাদিতা হতে দিয়ে তারপর বলছেন এরা যে যায় নাই, পারে নাই, আমরা এটাকে ঠেকিয়েছি। এটা বললে তো মানুষ বিশ্বাস করবে না। এরা আসলো কোথা থেকে? আমরা তো এই চেহারা ফ্যাসিস্টের আমলেও দেখি নাই এই ধরনের তথ্য। এই যে রিজওয়ানা হাসানের বক্তব্য, তার এই বক্তব্য কি পুরো অন্তর্বর্তী সরকারের সবার বক্তব্যকে প্রতিফলিত করে কিনা, নাকি এটা শুধুমাত্র তার ব্যক্তিগত বক্তব্য? না, এটা করে না, এটা তার ব্যক্তিগত সাক্ষাৎকার। কিন্তু তিনি যখন উপদেষ্টা হিসেবে তার সময়ের কথা বলেন এবং আমরা বলেন, তখন কিন্তু সবার হয়ে তিনি কথা বলছেন। সবার হয়ে কথা বললে তারা যে উগ্রবাদিতা ঠেকিয়েছেন এই কথা যদি তারা বলেন, তাহলে আমরা তো উগ্রবাদীদেরকে একে একে জেলখানা থেকে বেরিয়ে যেতে দেখেছি। যাদের বিরুদ্ধে প্রমাণিত উগ্রবাদের অভিযোগ রয়েছে সেরকম ব্যক্তিরা জেলখানা থেকে মুক্তি পেয়েছেন। অথচ আনিস আলমগীরের মধ্যে একজন সাংবাদিক একটা ভুয়া মামলায় প্রথমে জেলখানায় গিয়েছেন, এখনো আছেন, এবং এখনো আছেন। পরে তার নামে আরেকটা মামলা দায়ের করা হয়েছে। তারপরে কি করা হয়েছে? পান্নাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, সংবিধান নিয়ে আলোচনা করতে গিয়েছে। আনিস আলমগীরের কথা প্রসঙ্গে আসে যে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত ছিল এটাই। এখন তো নির্বাচিত সরকার, এখন তার ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হবে একজন সাংবাদিকের প্রসঙ্গে, যেহেতু নির্দোষ বলে দাবি করা হচ্ছে? এরকম ভুয়া মামলা অনেকে আক্রান্ত, যেমন আমাদের সাকিব আল হাসান, ভুয়া মামলা দেওয়া হয়েছে তার নামে, সে তো হত্যা করে নাই। এখন একটা অভিযোগ হলেই কি তাকে জামিন অযোগ্য করে তাকে খেলতে না দিয়ে তাকে বিদেশে রেখে দিতে হবে? অভিযোগ সে দেশে আসুক, এসে সে কোর্টে যাক, কোর্টে গিয়ে প্রমাণ করার চেষ্টা করুক। কিন্তু এই ব্যাপারগুলি এই সরকার কিভাবে করবেন আমরা জানি না। কিন্তু অন্তর্বর্তী সরকারের কাছ থেকে চাওয়াটা এটা ছিল না। অন্তর্বর্তী সরকারের কাছ থেকে চাওয়া ছিল ইম্পার্শিয়াল, আনবায়াসড রুল অফ ল, যেখানে তারা আইনের মতো করে প্রতিটি নাগরিককে সুবিচার পাওয়ার অধিকার যে রয়েছে সেটি নিশ্চিত করবেন। কিন্তু তারা কিন্তু সেটা করেন নাই, তারা বিচারকে সিলেক্টিভ করে দিয়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন তোমাদের গ্রামেও তো তারা আছে, তোমাদের তেজ নাই, সে তেজ নিয়ে বেরিয়ে আসো। আমার গ্রামে কিংবা আপনার গ্রামে যদি একজন চোরও থাকে, তাকে বন্দি করবে পুলিশ, আপনি আর আমি না। কিন্তু প্রধান উপদেষ্টা বলছেন তোমাদের গ্রামে নাই, উনি গ্রাম পর্যায়ে এই কাজটা করতে বলেছেন। তো তাতে করে কি হয়েছে? মানুষ লাইসেন্স পেয়ে গিয়েছে যে ইচ্ছা মতো আমি বেরিয়ে যাব, যাকে আমার মনে হয় তাকে আমি ধরবো, নিজের হাতে আইন তুলে নেবো। এটা তো উনি করেছেন। এটা করার পর ওনারা যদি বলেন যে না আমরা উগ্রবাদকে ঠেকিয়ে দিয়েছি, মেইন স্ট্রিম হতে দেই নাই, ওনারা নিজেরাই তো মেইন স্ট্রিমের লোক না। আচ্ছা, আপনি মনে করেন রিজওয়ানা হাসান মেইন স্ট্রিমের লোক? রিজওয়ানা হাসান পরিবেশ নিয়ে দৌড়াদৌড়ি করেছেন, উনি বন পরিবেশ নিয়ে কাজ করেছেন। উনি কি মেইন স্ট্রিমকে প্রতিনিধিত্ব করেন? বাংলাদেশের মেইন স্ট্রিম রাজনীতির প্রতিনিধিত্বকারী, কিংবা উনি একজন মেইন স্ট্রিম এনজিও কর্মী? মোটেও না। আপনি কি মনে করেন যে অন্য যারা উপদেষ্টা ছিলেন তার 90% মেইন স্ট্রিমের লোক কিনা? মেইন স্ট্রিম কি জিনিস এটাই তো ওনারা বোঝেন না। মেইন স্ট্রিম কি জানেন? মেইন স্ট্রিম হচ্ছে যে মানুষটা শহরের এই বিলাস ব্যাসন ছেড়ে বা বিলাস ব্যাসনের মধ্যে থেকেও তেঁতুলিয়া যায়, টেকনাফ যায়, পঞ্চগড় যায়, জয়পুরহাট যায়, বাংলা বান্ধা সীমান্তে যায়, গিয়ে অ্যাক্টিভিজম করে। মেইন স্ট্রিম মানে কিন্তু এটা না শহরে বসে আপনি কয়েকটা পত্রিকার গোল টেবিলে বসলেন, অ্যাম্বাসেডরদের সাথে বসে বসে খাওয়া দাওয়া করলেন, বড় বড় কিছু বিবৃতি দিলেন, বুড়িগঙ্গার পাশে দাঁড়িয়ে এক্সকাভেটরের উপরে উঠে আপনি 8-9 জন নিয়ে লাল গালিচা সম্বর্ধনা নিলেন, ভেকু সম্বর্ধনা। এটা কি মেইন স্ট্রিম নাকি? মেইন স্ট্রিমের কি আচরণ এটাই কিন্তু এই অন্তর্বর্তী সরকার উপদেষ্টারা জানেন না, জানতেন না অধিকাংশ। আব্দুল স্যার, আপনার কথা প্রসঙ্গে একটা প্রশ্ন চলে আসে। আইনের সুবিচার নিশ্চিত করাতে অন্তর্বর্তী সরকারকে আপনি কত মার্কস দেবেন 100-তে? -5। একই প্রসঙ্গে আসবো গোলাম মাওলা রনির কাছে, আপনি কত দেবেন? আমি তো কোনো নম্বরই দিতে চাই না, আমি উল্টো বলে শাস্তি দিতে চাই। কিরকম শাস্তি? এরা এই 17 মাসে আমাদের জীবনের অনেক স্বপ্নকে তারা গলা টিপে মেরে ফেলেছে। অনেক মানুষের যে ভালোবাসা, অনেক মানুষের যে ব্যবসা বাণিজ্য করার, সার্ভাইভাল যে পাওয়ার, হিউম্যান কোয়ালিটি, এই পুরো জিনিসগুলোকে তারা নষ্ট করে ফেলেছে। আমাদের সভ্যতার চাকা পেছনে তারা ফিরিয়ে দিয়েছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমরা যারা অ্যাক্টিভিজম করতাম দীর্ঘদিন ধরে,
তো আমরা ধারণা করতাম যে সমাজের ইনু সাহেবের মতো মানুষ, আসিফ নজরুলদের মতো মানুষ, হিরোজনাদের মানুষ, তারা ভালো, তারা ক্ষমতায় আসলে রাজনীতিবিদদের মতো হিংসা দেখাবে না, ক্রোধ দেখাবে না, তাদের লোভ থাকবে না, লালসা থাকবে না, কামনা থাকবে না, বাসনা থাকবে না। ও মাই গড, এরা দেখি রাজনীতিবিদদের সে 100 গুণ খারাপ। এদের সবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে। এরা ওই যে উনি বললেন যে ভেকু সংবর্ধনা নিয়েছে, তো কোনো রাজনীতিবিদ এইভাবে বেকুবের মতো ভেকু সংবর্ধনা নিয়েছে বাংলাদেশে, আমি এরকম কোনো বেকুব রাজনীতিবিদ দেখিনি, কিন্তু রেজওয়ানারা নিয়েছে। এরপরে এরা যে সমস্ত কর্মকাণ্ড করেছে, সেই কর্মকাণ্ড করার ফলে আপনি চিন্তা করুন যে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার, তার বিরুদ্ধে অনেক অভিযোগ, কিন্তু সে 2 লক্ষ কোটি টাকা ঋণ রেখে গেছে। আর বাণিজ্য উপদেষ্টা বশির বলল যে 23 লক্ষ কোটি টাকা নাকি ঋণ হয়ে গেছে। সত্য মিথ্যা জানি না, কিন্তু এটা কি করে হলো? এরপর দেখলাম অভ্যন্তরীণ জায়গা থেকে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা তারা ঋণ, মানে মুদ্রা ছাপিয়ে তারা 1.5 লক্ষ কোটি টাকা অভ্যন্তরীণ মার্কেট থেকে নিয়ে তারা নিজেদের জন্য খরচ করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন লোক, যিনি কিনা খদ্দরের পাঞ্জাবি পরেন, অনেক পুরনো একটা জুতা পরেন, এমন একটা ভাবসাব, এই মানুষ লন্ডনে গিয়ে এমন একটা রুমে থাকেন, 40 লাখ টাকা একটা রুমের ভাড়া। সেই এরকম এত 40 লাখ টাকা রুমের মধ্যে থাকেন, তারপর আবার গ্রামীণ ব্যাংক করেন, ট্যাক্স ফাঁকি দেন। তো এই লোকের বিচার হবে না বাংলাদেশে। আমি আসলে তুষার ভাই ভদ্রলোক মানুষ, সে নম্বর 5 কম দিছে, আমি ওখানে মাইনাস দিয়েছি, -5 দিয়েছে। আমি চাই যে কোনো 5 টাইপ না, ডাইরেক্ট বিচার। এখন ওনাকে বিচার করা হোক, উনি যে কাজকর্ম করেছে, ভালো কাজও তো করেছেন। সৈয়দ রিজওয়ানা হাসান যেমন প্লাস্টিকের বোতল সরিয়ে দিয়ে কাঁচের গ্লাস দিয়েছেন, এটা অনেক বিশাল ব্যাপার। মানে উনি প্লাস্টিকের বোতল বাদ দিয়ে যে কাঁচের গ্লাস দিয়েছেন, এটা আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ একটা মানে একটা ডুপ্লিকেট আমেরিকা হয়ে গেছে। এই কাজের জন্য তাকে আরেকটা নোবেল পুরস্কার দেওয়া উচিত, এছাড়া আমার তার কিছু করে না। কিন্তু সে অন্য যে ক্ষতিগুলো করে গেছে, সেই ক্ষতিগুলোর বিচার হওয়া উচিত। সে সবচেয়ে বড় ব্যাপার হলো জামাতের মতো একটা বড় দলের মনে দুঃখ দিয়েছে। আপনার একটা ব্যক্তিগত ক্ষতির প্রসঙ্গ নেই, একটি পত্রিকা আপনার 4 বছরের মেহনতের মূল্য পরিশোধ করছে না, এমন অভিযোগ তুলে জামাতে ইসলামের আমিরের শরণাপন্ন হয়েছেন ফেসবুক পোস্ট দিয়ে। এখন এই পোস্টটি দেওয়ার পরে কোনো কি সুরাহা হয়েছে? না, কোনো সুরাহা হয়নি। তো ওদিকে যেটা হলো যে আমি 4 বছর ওদের পত্রিকায় অনেক 2010 সন থেকে আমি লিখি। আগে দিত, টাকা দিত, কিন্তু গত 4 বছর যাবত ওদের অবস্থা খারাপ হলো। আর এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যখন ক্ষমতায় এলো, আমি ওদের ভাবসাব দেখে মনে হলো যে জামাতি ক্ষমতায় চলে এসছে। তো তখন থেকে আমি আসলে লেখা বন্ধ করলাম। তো বন্ধ করার পর থেকে সেই গত 4 বছরের পাওনা টাকা আছে। তো চাই, কিন্তু তারা সেই টাকাটুকু দেয় না, কাউকে পাওয়াই যায় না রেসপন্সিবল কাউকে। পরে বাধ্য হয়ে জামাতের আমিরকে মানে দৃষ্টি আকর্ষণ করে জামাতের আমিরের দৃষ্টি আকর্ষণ করলেন কেন? সরকার তো সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনার তো তারেক রহমান বা আমাদের এখনকার সরকারের দৃষ্টি আকর্ষণ না। এখন এটা হলো পাওনা হলো কি, মানে নয়াদিগন্ত মিডিয়া একটা পরিচালনা বোর্ড আছে, কিন্তু জামাত যে গুপ্ত সংগঠন হিসেবে তারা করে কি, যেমন ইসলামী ব্যাংকে তারা ওরকম কোনো শেয়ার হোল্ডার না, কিন্তু চালায় তারা। তারপর শেষে আপনার আরও অনেক এরকম অসংখ্য সংগঠন, যে ইবনে সিনা, তার কোনো মালিকানা নেই, কিন্তু চালায় জামাত। এরকম নয়াদিগন্ত যে পত্রিকাটা, এটাও মূলত জামাত প্রভাবাধীন। তো সেখানে জামাতের সমস্ত কিছু যিনি নিয়ন্ত্রণ করেন একক হাতে, তিনি ডাক্তার শফিকুর রহমান। তো ভদ্রলোকের সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক একটা সময় ছিল, পরিচয় ছিল। ওই অধিকার থেকে আমি আসলে তার দৃষ্টি আকর্ষণ করেছি। এখন অনেক হয়তো বলতে পারেন যে এটা আপনি তো প্রাইভেটলি তাকে একটা মেসেজ দিতে পারতেন, আপনি কেন এটা পাবলিকলি করলেন? পাবলিকলি করছি এই কারণে যে আমি চাই যে উনি ভবিষ্যতে আমিরুল মুমিনিন হোক, উনি চাই যে দেশের প্রধানমন্ত্রী হোক। তো সেক্ষেত্রে তারই একটা অর্গানাইজেশন একজন লেখকের 4 বছরের বেতন বাকি রেখেছে। তো ইট শুড বি সেটেল পাবলিকলি। এটা পাবলিকলি, বিকজ এরকম যদি আর যেন ভবিষ্যতে এই ধরনের অনেকের সাথে ঘটনাগুলো না ঘটে, তাহলে তো সে যদি তার নিজের এরকম একটা ছোট পত্রিকা ঠিক না রাখতে পারেন, তাহলে সে কি করে প্রধানমন্ত্রী হবেন বলেন? এমন আর কোন অর্গানাইজেশন আছে? আপনি গুপ্তর কথা বলছিলেন, গুপ্ত আর কোনো আমাদের জানা মতে তারা আছেন পরিচালনায়? অনেকগুলো, মানে বাংলাদেশের হয় কি, তবে এটা আমার সাথে বরং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো বলতে পারবেন। মানে মূলত আপনি পল্টন, নয়া পল্টন, পুরানা পল্টন, এই এলাকাতে অসংখ্য কোম্পানি দেখবেন, যেখানে দেখবেন একটা জুতার দোকান, সেখানে 10-12 জনের লোক মিলে একটা কাজ করছে। তো এরা এইভাবে বহু মানুষের, মানে জামাতের যে অর্থনৈতিক লেনদেন, এই অর্থনৈতিক লেনদেনটা ভালো না। আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে একটা গ্রুপের কথা বলি, মিশন গ্রুপ।
তো মিশন গ্রুপ একটা ডেভেলপার কোম্পানি ছিল, জামাতেরই একটা মিশন গ্রুপ ছিল। তো তারা মানে বহু মানুষের বহু টাকা তারা গ্রহণ করেছে অ্যাজ এ মানে এটাকে মাল্টিপারপাস মার্কেটিংয়ের মতো করে। অনেকটা আমরা যে মাল্টিপারপাস মার্কেটিং, যে এটা মানে বিভিন্ন মাল্টি লেভেল মার্কেটিং এর মতো সেক্টরে কাজ করার জন্য এরকম কিছু, নাকি মার্কেটিং এর মানে মিশন গ্রুপ খুব বিখ্যাত। তারা বহু মানুষের কাছ থেকে বহু টাকা পয়সা নিয়েছে এবং বহু মানুষ তাদের কাছে পাওনা এখনো কত হাজার কোটি টাকা বা কত শত কোটি টাকা তার কোনো হিসাব নাই। যে এরকম তাদের অনেকগুলো মানে জামাতের যে নামটি, মানে জামাতের যারা লোকজন তারা আবেগপ্রবণ হয়, কিন্তু তাদের যদি ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনটা, এই ট্রানজ্যাকশনটা এখনো তারা ভালো করতে পারেনি। আচ্ছা, এটা হলো বাস্তবতা। জি, একটু নির্বাচন প্রসঙ্গে আসি, নির্বাচনের ফলাফল প্রসঙ্গে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, বিএনপি ও জামাত ইসলামের প্রাপ্ত ভোটের ব্যবধান যদি আমরা একটু লক্ষ্য করি, যে 297 আসনের কেন্দ্রভিত্তিক বিস্তারিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা বিএনপি প্রার্থীরা মোট 3,74,68,994 ভোট পেয়েছেন। আর দাড়িপাল্লা প্রতীকের জামাত ইসলামের প্রার্থীরা পেয়েছেন 2,38,25,259 ভোট। 299 আসনে মোট ভোটার 12,72,98,585। এর মধ্যে ভোট দিয়েছেন 7 কোটি কিছু বেশি। ভোট পড়ার হার 60%। তো এই যে ভোট ব্যবধান ও ভোটের হিসেবে জামাতের এই উত্থানের আপনি কি কারণ দেখেন? এই ধারাবাহিকতা বজায় থাকলে আসলে জামাতকে কখন আমরা রাষ্ট্র ক্ষমতায় দেখতে পাবো কিনা? দেখতে পারি, এটা তো অস্বাভাবিক কিছু না। যদি তাদের একইভাবে ভোটের পরিমাণ বাড়তে থাকে তাহলে একসময় হয়তো তারা রাষ্ট্র ক্ষমতায় যাবেন ভোটের মাধ্যমে। এটা হতে পারে, না হবার কোনো সম্ভাবনা নাই। কিন্তু এটাও হতে পারে যে তাদের ভোট কমেও যেতে পারে। আমরা শুধু বাড়বেই ভাবছি, কিন্তু তাদেরকে তো আমরা এত পরিমাণে সংসদে কখনো দেখি নাই। তাহলে আগামী 5 বছরে তাদের কার্যকলাপ, আচরণ, তাদের উত্থান পতন এই সব কিছু বিবেচনায় আসবে। বিবেচনা আসার পরে আমার ধারণা যে ভোট কমেও যেতে পারে। এই ভোটটা কিন্তু একটা অস্বাভাবিক পরিস্থিতির ভোট, যে পরিস্থিতিতে একটি বৃহৎ রাজনৈতিক দল এবং তাদের সমর্থকদের কোনো মার্কা এবং দল দুইটার কোনোটাই নাই, কিন্তু ভোটাররা আছেন। ফলে অস্বাভাবিক পরিস্থিতির ভোট দিয়ে আসলে ক্লাসিক্যালি আপনি নির্বাচনের ভোটের সংখ্যাকে ঠিক ব্যাখ্যা করতে পারবেন না। কারণ আমরা বলতে পারি না যে যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে কত পার্সেন্ট আওয়ামী লীগের ভোটার জামাতের বাক্সে দিয়েছেন আর কত পার্সেন্ট আওয়ামী লীগের ভোটার বিএনপির বাক্সে দিয়েছেন। আর এর মধ্যে এনসিপির ভোটও কিন্তু আছে। জেনজিদের যে ভোটটা তারা এনসিপির কাছ থেকে পেয়েছেন এই পরিমাণটা কিন্তু 3%-এর মতো। 4 কোটি তরুণ ভোটার না, 3% অফ যে ভোট কাস্ট হয়েছে তার মধ্যে অ্যাটলিস্ট 3% ভোটারের সংখ্যা হিসেবে। হ্যাঁ, মানে 7 কোটি ভোটের মধ্যে অন্তত 25-30 লক্ষ ভোট বা 40 লক্ষ ভোট এসেছে এনসিপির ভোটারদের কাছ থেকে। তো 40 লক্ষ ভোট যদি এনসিপির কাছ থেকে এসে থাকে তাহলে এই 40 লাখ ভোট বাদ দিলে জামাতের ভোটের পরিমাণ আরো 40 লাখ কমে যাবে। তখন ডিফারেন্সটা প্রায় 1 কোটির কাছাকাছি গিয়ে দাঁড়াবে এখন, বা 75 লাখের কাছাকাছি গিয়ে দাঁড়াবে, বা 65 লাখ এরকম কিছু একটা। জি, আচ্ছা, এটা কি বিশেষ পরিস্থিতিতে জামাতের আসলে এই ভোটটাকে ঠিক ভোটের অঙ্ক করার জন্য এই ভোটটা ঠিক মানে ক্লাসিক কোনো ভোট নয় যেখানে আপনি আলাদা করে বলতে পারবেন যে কোন দলের আসলে উত্থান হয়েছে। কেননা এইখানে আওয়ামী লীগের বহু ভোটার বা বহু লোকজন তারা এলাকা ভিত্তিক নিরাপত্তা, তাদের ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা, তাদের সামনের দিনে কাজকর্ম করার সুযোগ, এই অনেক কিছু বিবেচনায় নিয়ে তারা এলাকা ভিত্তিক ভোট দিয়েছেন। কোথাও তারা জামাতকে ভোট দিয়েছেন, কোথাও তারা বিএনপিকে, অধিকাংশ ভোট বিএনপিকে দিয়েছেন বলে আমার মনে হয়। তো এই কারণেই এই ডিফারেন্সটা হয়েছে। আমার মনে হয় না যে ঠিক মতো নির্বাচন যদি হতো বা তাদের ভোট দেওয়ার কোনো একটা আওয়ামী লীগ অংশগ্রহণ, আওয়ামী লীগ অংশ নিল না, ধরেন আওয়ামী লীগের ভোটাররা যদি একটা অপশন খুঁজে পেত যাদেরকে ভোট দিলে পরে তারা ক্ষমতায় আসবে, এরকম কাউকে হয়তো তারা ভোট দিত। ফলে তারা ভেবেছে যে তাদের জন্য বিএনপি অনেক নিরাপদ। জি, আব্দুল নূর তুষার, আবার আসবো আপনার কাছে। গোলাম মোল্লা রনি, একই প্রসঙ্গে আসতে চাই যে এনসিপি ও জামাতের জোট শরিকদের ভোট যোগ করলে এই ব্যবধান আরো কমবে। বিএনপির সাথে জামাতের ভোটের ব্যবধানকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? প্রথমত হলো কি যে জামাত সারাটা জীবন বিএনপির উপর বেড়ে উঠেছে। বিএনপি জামাতকে মনে করে তার একটা পরগাছা, রাজনীতির একটা পরগাছা, এটা বাস্তবতা। এখন এই অবস্থাতে যতবার বিএনপির সঙ্গে জামাতের তুলনা করা হচ্ছে বিএনপির ভীষণ অপমান লাগছে। মনে হচ্ছে গালের উপর ঠাস ঠাস করে চড় দিলে একটা ভদ্রলোকের প্রকাশ্য যেভাবে অপমান বোধ করে, এখন জামাতের ব্যাপারে, এনসিপির ব্যাপারে যদি বিএনপি যারা লোকজন রয়েছে তাদেরকে প্রশ্ন করা হয় তারা খুব ভীষণ রকম অপমান বোধ করে। এই রাজনৈতিক দলটি বিএনপি মনে করে, আমার কথা নয়, মনে করে যে
যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান না আসতেন ক্ষমতায়, তাহলে যে অবস্থায় ছিল বাংলাদেশের জামাতের কোনো অস্তিত্ব থাকতো না, নামটা থাকতো না। ফলে জামাত নিজেদেরকে যাই মনে করুক না কেন, বিএনপি মনে করে যে তারা হলো জামাতের কো-ফাউন্ডার, বাংলাদেশের জামাতের দ্বিতীয় জন্ম দিয়েছে বিএনপি। আচ্ছা, শুধু তারা জন্ম দেয়নি, তাদেরকে লালন করেছে, পালন করেছে, তাদেরকে জামা দিয়েছে, কাপড় দিয়েছে, বৃত্ত দিয়েছে, বেসন দিয়েছে, এমপি বানিয়েছে, মন্ত্রী বানিয়েছে, রাজনৈতিকভাবে শক্তিমত্তা দিয়েছে। সব কিছু দেওয়ার পরে এখন মানে তারা আঙ্গুল উঁচিয়ে বিএনপির সাথে কথা বলছে, যেটিকে গোলাম পারওয়ারের ভাষায় বলা হয় পাঙ্গা নেওয়া। তো এখন পাঙ্গা নিচ্ছে, মানে বিএনপির সঙ্গে পাঙ্গা নিচ্ছে। এখন এই বিএনপি জামাত যদি এইভাবে বেশ কিছুদিন চলে, অর্থাৎ নাসিরুদ্দিন পাটোয়ারি যেভাবে মির্জা আব্বাসের জীবন তছনছ করে দিয়েছিল নির্বাচনের সময়, যদি নির্বাচন আর 15 দিন থাকতো, নাসিরুদ্দিন পাটোয়ারির যন্ত্রণায় মির্জা আব্বাস গলায় দড়ি দিয়ে মরতেন। আর এখন বাংলাদেশের যে অবস্থা হয়ে গেছে, জামাত যেভাবে জ্বালাইতেছে বিএনপিকে, এইভাবে মোটামুটি মাস 3 যদি জ্বালাতে দেন, আপনি দেখবেন বিএনপির বেশিরভাগ লোক অসুস্থ হয়ে পড়েছে। আচ্ছা, কিভাবে জ্বালাচ্ছে বলে আপনি মনে করছেন? জামাতের লোকজন, জামাতের মানে বিরোধী দল হিসেবে কিছু প্রশ্ন, কিছু দাবি তো তাদের থাকবেই, সেটা তো মূল স্বাভাবিক। ব্যাপার হলো যে এখানে তো তুষার ভাই খুব সুন্দর করে একটা কথা বলছে যে আমাদের যে নির্বাচনটাতে হয়েছে, দেশের অলমোস্ট 50% লোক আওয়ামী লীগের নেতৃত্বে যারা আছেন, তারা এই নির্বাচন থেকে দূরে থাকতে চেয়েছিল বা তাদেরকে দূরে রাখা হয়েছে। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো এদের একটা বিরাট অংশের উপর চাপ প্রয়োগ করা হয়েছে, একটা অংশের উপরে তোমাদেরকে ভোট কেন্দ্রে আসতে হবে, যদি না আসো ইত্যাদি ইত্যাদি হবে। থার্ডলি হলো এই আওয়ামী লীগের যারা ভোটার আছে তাদেরকে ইনফ্লুয়েন্স করা হয়েছে, একটা হলো ভয় দেখানো হয়েছে, ইনফ্লুয়েন্স করা হয়েছে যে তোমরা যদি আমাদেরকে ভোট দাও আমরা তোমাদেরকে এই সুযোগ সুবিধা দেব। ফলে 300টি সংসদীয় আসনে 300 রকম যাকে বলা হয় রসায়ন তৈরি হয়েছে আওয়ামী লীগের ভোট নিয়ে। আচ্ছা, ফলে এই যে ফলাফল আমরা যেটা দেখছি, এই ফলাফলটা আসলে জেনুইন ফলাফল নয়। জেনুইন ফলাফলটা হলো আপনি দেখবেন যে আপনি যখন কথা বলছিলেন তখন আমি দেখলাম যেটা এটার সাথে কিছুটা প্রাসঙ্গিক, বাট আমি একটু বলে নিই বিখ্যাত কথা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলেছেন যে এমন একটা জমানা আসবে, যে জমানায় যে হত্যা করবে মানুষকে, সে জানবে না যে কখন আমি কেন এই মানুষটিকে হত্যা করছি, জাস্ট হত্যা করে দিল। আর যিনি হত্যাকারী সে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত জানবে না যে আমাকে কেন মারা হলো। এখন আপনি দেখেন যে আমাদের এই সমাজ এখন অনেক কিছু হচ্ছে যেটার কোনো কার্যকারণ নেই। যে কাজী সেও বলতে পারে না যে আমি কেন কাজী হলাম, আর যে পাজি হয়ে যাচ্ছে সেও বলে না যে আমাকে কেন লোকজন পাজি বলছে। এত বড় একটা ইলেকশন হলো, আপনি দেখবেন কারো মনে আনন্দ নেই, কারো চেহারার মধ্যে সেই বিজয়ের জৌলস নেই, কারো চেহারার মধ্যে পরাজিতের যে গ্লানি সেই গ্লানি নেই। মানে এখানেই মনে হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং, দেয়ার আর সামথিং ইঞ্জিনিয়ারিং, সুপার মানে যাকে বলা হয় ফিউশনাল ইঞ্জিনিয়ারিং।